নমস্কার, আমি ডক্টর কল্লোল পাল। আমি একজন অ্যালার্জি ও শিশু রোগ বিশেষজ্ঞ। আজকে আমাদের আলোচনার বিষয় ফেব্রাইল সিজার বা জ্বরের সঙ্গে তর্কা। জ্বরের সঙ্গে তর্কা এটি এমন একটি অসুবিধা দেখা যায় যেখানে বাচ্চাদের, সাধারণত 5 বছরের নিচের বাচ্চাদের একটা হাত পা টান হওয়া, চোখ উপর দিকে দাঁড়িয়ে যাওয়া কিংবা কোনো ঝাঁকুনির মতো হাত পায়ের মুভমেন্ট, জ্ঞান হারিয়ে যাওয়া, কখনো কখনো মুখ দিয়ে ফেনা বেরোনো, মানে টোটাল যে জিনিসটাকে বলা হয় খিঁচুনি বা তড়কা, যখন সেটি জ্বরের সঙ্গে হয়ে থাকে সেটা। তবে মনে রাখতে হবে জ্বরের সঙ্গে যে এই খিঁচুনি বা ফেব্রাইল যে সিজারটা, এটা কিন্তু এর একই রকম অসুখ অনেক জায়গায় হতে পারে। এটা যেমন খুব সাধারণ একটি ব্যাপার। সাধারণত যেরকম বললাম 5 বছরের নিচে, আরও পরিষ্কার করে বলতে হয় বেশি হয় কিন্তু এই ধরুন 18 মাস থেকে 5 বছর। এটি সাধারণত 6 মাস বয়স কিংবা 6 বছরের পরে খুব রেয়ারলি হয়। আর কয়েকটি জিনিস আমাকে বুঝতে হবে যে এটা ফেব্রাইল সিজার কিনা। যেমন ধরুন, সাধারণত ফেব্রাইল সিজারে দেখা যায় যে একবার যখন বাচ্চার জ্বর হচ্ছে তখন কিন্তু 24 ঘন্টার মধ্যে সাধারণত এটি একবারই হলো, পরে কিন্তু আর হলো না। জ্বর বলতে বিভিন্ন রকম কারণে হতে পারে, যেমন ধরুন যে কোনো ভাইরাল ইনফেকশন হলো, কোনো সর্দি কাশি, তারপরে কোনো একটা হয়তো ডায়রিয়া হলো, কিংবা কানের ইনফেকশান, কিংবা এই টাইপের যে কোনো নর্মাল ইনফেকশানের জন্য হতে পারে। এটি যখন শরীরের টেম্পারেচার একটু বাড়ছে সেই সময়টায় হয়। কিন্তু জ্বরের সঙ্গে যে এই খিঁচুনি বা কনভালশন হচ্ছে, সেটা মানেই যে সবসময় ফেব্রাইল কনভালশন তা কিন্তু নয়। যেমন ধরুন যে কোনো ব্রেনে ইনফেকশন, হ্যাঁ, যেটাকে আমরা ধরুন মেনিনজাইটিস বলি কিংবা এনকেফেলাইটিস বলি, তার কিছু কিছু লক্ষণ আছে। সেগুলো হলে কিন্তু আমরা তখন এটাকে কখনোই ফেব্রাইল সিজার বলতে পারবো না। এবার আসছি কেন এই ফেব্রাইল সিজার হয়। সত্যি কথা বলতে কি এখনও সেরকম কিন্তু এর কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে আমাদের দেখতে হবে যে আনুষঙ্গিক যে আর ব্যাপারগুলো, যেটা ফেব্রাইল সিজার নয় সেই রকম কোনো কিছু লক্ষণ আছে কিনা। এরপরে চলে আসছে লক্ষণগুলো কি কি হয় অ্যাকচুয়ালি। ফেব্রাইল সিজার আমরা সাধারণত দু রকম বলে থাকি। একটাকে বলে সিম্পল ফেব্রাইল সিজার, আর একটা হলো কমপ্লেক্স ফেব্রাইল সিজার। সিম্পল যেখানটায় বলা হচ্ছে সেখানে দেখা যায় প্রত্যেকবার জ্বরের যে আপনার এপিসোড, ধরুন সেটা 3-4 দিন 5 দিনও হতে পারে, কিন্তু সেই সময়ের মধ্যে একবারই মাত্র এই কনভালশনটা হবে। এবং এটি একবার হলে যে হাত পা টান হওয়া কিংবা ধরুন জ্ঞান হারানো, এটা 15 মিনিটের কম সময় ধরে হবে। আর কমপ্লেক্স হলো যেখানে এইটা অনেকবার হচ্ছে, মানে প্রত্যেক ধরুন একদিন জ্বর হলো সেদিনই বেশ কয়েকবার হয়ে গেল। সেটা অনেক সময় দেখা যায় যে 15 মিনিটের বেশি সময় ধরে লাস্ট করছে। এবং অনেক সময়ই দেখা যায় যেটা ধরুন যে সিম্পল ফেব্রাইলিসিসের ক্ষেত্রে বলা যায় যে সারা শরীরে, মানে ডান দিক বাঁ দিক একই সঙ্গে যেমন হাত পায়ের মুভমেন্ট হচ্ছে, এক্ষেত্রে কিন্তু তা নয়। প্রথমে কিছুক্ষণ হয়তো লক্ষ্য করলাম যে একটা হাত নড়ছে কিছুক্ষণ, তারপরে আস্তে আস্তে সেখান থেকে গোটা শরীরে এলো। আবার দেখা যায় কোনো হয়তো পায়ের দিক দিয়ে শুরু হলো গোটা শরীরে। সো এইটা হলো ফেব্রাইল কনভালশনের যেটা কমপ্লেক্স ভ্যারাইটি। এবার আমরা আসি যে ধরুন আপনাকে কি করতে হবে সেই সময়টায়। প্রথমেই মনে রাখতে হবে যে এই টাইপের যখন কোনো মুভমেন্ট দেখছেন, যদি প্রথমবার হয় তখনই সাধারণত বাবা মা অনেক বেশি প্যানিক করেন, কারণ তারা এটা আগে কখনো দেখেননি। সেই জন্য তারা ছোটাছুটি শুরু করেন। অনেকে হয় কি বাচ্চাকে জল খাইয়ে দিচ্ছে, ধরুন মুখের মধ্যে কোনো একটি চাবি কিংবা এই টাইপের কিছু দিচ্ছে, আরও অনেক কিছু ঘটনা ঘটাতে থাকে। মনে রাখবেন এইগুলো কিন্তু একটাও করা চলবে না। তার বদলে আপনারা কি করবেন, বাচ্চাকে একটু শুইয়ে দেবেন, যেটা ফ্ল্যাট সারফেস আছে সেই রকম একটু খাট হোক কিংবা মেঝেতে হোক, যেখানে কোনো চোট লাগার সম্ভাবনা নেই। ধরুন আমি এমন জায়গায় শোয়ালাম, ধরুন ধারে কাছে একটা কোনো একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, তাতে যেন ধাক্কা না লাগে, এইরকম কোনো একটা ছুরি কাঁচি রয়েছে, তার থেকে দূরে রাখতে হবে। তো এইরকম বাচ্চাকে শোয়ানোর পরে এটা সাধারণত একটু বাঁ-দিক পাশ ফিরিয়ে শোয়ানোটা ভালো, এবং মাথাটা একটুখানি এক্সটেন্ড করে থাকবে। আর এই সময় মনে রাখতে হবে, যেটা বললাম, মুখে জল কিংবা এইগুলো একদমই দেওয়া চলবে না। এই যে আমরা কি করতে হবে কি করতে হবে না সেটা বললাম। আ একবার যদি আমরা বাবা-মাকে সেটা ভালো করে বোঝাতে পারি, তারা অনেক ভালোভাবে কিন্তু এটা হ্যান্ডেল করতে পারবেন। অনেক সময় দেখা যায় যদি আগে হয়ে থাকে এরকম, যদি ডাক্তারবাবুর কাছে যান, তিনি হয়তো আপনাকে একটি নাকের স্প্রে দেবেন। আমি এখানে সেই নাকের স্প্রেটা কিন্তু অফিসিয়াল কারণেই বলতে পারছি না, কোনো ব্র্যান্ডের কোনোকে এইভাবে। তো যেটাই হোক না কেন, ডাক্তারবাবুর সঙ্গে যখন কথা বলবেন, দেখাবেন, যদি আগে এরকম হয়ে থাকে তিনি অবশ্যই আপনাকে একটা নাকের স্প্রে দেবেন, যাতে এই রকম যদি কখনো হয় আপনি সেটা বাড়িতে প্রয়োগ করতে পারেন, যাতে এই কনভালশন বা অ্যাবনরমাল মুভমেন্টটা সঙ্গে সঙ্গে স্টপ করা যায়। এটাকে কি আটকানো সম্ভব?
সত্যি কথা বলতে কি সেভাবে কোনো ওষুধ নেই যাতে আমরা এটাকে আটকাতে পারি। যখন জ্বর হয়, ধরুন যে বাচ্চাগুলির আগে কনভালশন হয়েছে, পার্টিকুলারলি যদি কারো এই ফেব্রাইল সিজার ১৫ মাসের কম বয়সে শুরু হয়েছিল, তাদের অনেকবার হতে পারে। কিন্তু আমরা ঠিক মানে প্রেডিক্ট করতে পারবো না যে জ্বর আসলে কোন বাচ্চার হবে কি কোন বাচ্চার হবে না। যে আগেরবার হয়েছিল বলেই কি এবার হবে কি হবে না। তো আমাদের সেই রকম কিন্তু উত্তর হাতে থাকে না। কিন্তু আমাদের এই যে প্রিপারেশন যেটা বললাম যে আমরা কিভাবে বাচ্চাকে সেভ করব, সেটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এক্ষেত্রে। অনেকেই আবার বলেন যে জ্বর হয়েছে যে আমি তাকে প্যারাসিটামল কি আদার যে ওষুধগুলো আছে জ্বর কমানোর সেগুলো দিচ্ছি, দিলেই কি এটা আটকানো সম্ভব? না, সেক্ষেত্রেও কিন্তু আমাদের যে স্টাডিগুলো আছে, স্টাডি কিন্তু সেরকম কিছু সাপোর্ট করছে না। অনেকে বলেন যে যদি বাচ্চার গরম হয়ে যাচ্ছে মানে জ্বরের জন্য শরীরটা, আমরা যদি জল ঢালি তাহলে কি এর কোনো উপকার হবে? না, সেটারও কিন্তু কোনো রোল নেই। বরঞ্চ গায়ে জল ঢাললে অনেক সময় দেখা যায় যে একটা কাঁপুনি দেখা যায়। পরে যদি কনভালশন হলো আর এই যে ঠান্ডার জন্য যে কাঁপুনি সেটার সঙ্গে কিন্তু অনেক সময় আমাদের যে এটা ডিফারেনশিয়েট বা আলাদা করতে খুব অসুবিধে হয়ে যায়। এবার আমরা আসছি যে এটা ভবিষ্যতে সেরে যায় কিনা কিংবা এর থেকে যে মৃগী রোগ বা এপিলেপসির চান্স কত? আমরা সাধারণত দেখে থাকি যে ৫ বছর খুব ম্যাক্সিমাম হলে ৬ বছর হলেও হতে পারে। সেক্ষেত্রে আস্তে, আস্তে কিন্তু এই যে ফেব্রাইল সিজার সেটা কিন্তু কমে যায়। পার্টিকুলারলি যেখানে ওই সিম্পল ফেব্রাইল সিজারগুলো হয়। আর যেখানে ধরুন যে যদি বাচ্চার কোনো প্রবলেম থাকে আগের, যেমন ধরুন যে সে জন্মে কাঁদেনি, তার একটু ডেভেলপমেন্ট মানে যে বয়সে যেটা শেখা এইগুলোর যদি প্রবলেম থাকে, কিংবা ধরুন যে যার কমপ্লেক্স ফেব্রাইল সিজার ছিল, কিংবা ধরুন যে বাবা মায়ের ছোটোবেলায় ছিল, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় এইটা ফিউচারে অনেক সময় থাকে। সাধারণত আমরা পার্সেন্টেজ হিসেবে বলতে পারি যে ফেব্রাইল সিজার থেকে যে এপিলেপসির চান্স সেটা 2 to 7.5 যে পার্সেন্ট, সেই রকমই মোটামুটি বিভিন্ন স্টাডিতে দেখা যাচ্ছে। সুতরাং যে এই যে ফেব্রাইল সিজার যে ব্যাপারটি, এটি সম্পর্কে আপনাকে জানতে হবে। কোথায় ফেব্রাইল সিজার নয় মানে ধরুন যে অন্যান্য কারণের জন্য জ্বর এবং কনভালশন মানে যে সিজারটা রয়েছে সেটা কেন? যেমন বললাম ধরুন মেনিনজাইটিস, এনকেফ্যালাইটিস, সেগুলো আমাদের একটু যদি আমরা ডিফারেনশিয়েট করতে পারি সেটা ভালো হয়। অবশ্যই আপনারা যখন ডক্টরবাবুর কাছে যাবেন তিনি আপনাদের যদি জিজ্ঞেস করেন অবশ্যই বলে দিতে পারবেন আপনার সামনাসামনি যে কোনগুলো হলে আমরা কোনটা বলতে পারবো। এবং আরও গুরুত্বপূর্ণ যেটা হলো যে আমার এটা আটকানো কিংবা একবার হয়ে গেলে আমি কি করব সেটা, যে নাকের যে স্প্রেটি আছে সেটি আপনার বাড়িতে রাখা, কিংবা ধরুন যখন এই অ্যাটাকটা অলরেডি হয়ে গেল তখন আমরা যদি প্যানিক না করে বরঞ্চ আমরা হেল্পের জন্য যে ধরুন হসপিটাল কিংবা অ্যাম্বুলেন্সকে কল করি, সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই যে কনভালশনের যে মুভমেন্ট এরকম আরও কয়েকটি জায়গায় মুভমেন্ট হতে পারে, যেমন ধরুন শিভারিং, জ্বরের সঙ্গে যেমন হাত পা কাঁপুনি, কিংবা বাচ্চাদের কখনো কখনো যে কিছু সিউডো সিজার বলে আর কিছু আছে, কোনো বাচ্চা একটু বড় হয়ে যায় যারা, তারা অনেক সময় মিমিক করতে পারে। তো এইগুলোর সঙ্গে যে কনভালশন হয়েছিল কি হয়নি সেটা আমাদের বুঝতে অনেক সময় অসুবিধে হতে পারে, কিংবা কনভালশন হলেও সেটা এক্স্যাক্টলি কোন ভ্যারাইটি, এর মধ্যে অনেক ক্লাসিফিকেশান যেহেতু আছে সেইগুলো আমাদের বুঝতে একটু অসুবিধে হয়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা কাজ করতে পারেন, এখন সবার বাড়িতেই মোবাইল আছে যাতে ভিডিও করা যায়, তো এইটা একটা ছোট ভিডিও করে রাখবেন। ধরুন যে কেউ একজন বাচ্চাকে সামলাচ্ছে সেই সময় অন্য একজনকে বললেন তুমি এটা ভিডিও করে রাখো। তো ডাক্তারবাবুর কাছে যখন যাবেন তখন এটা শো করলেও কিন্তু আমাদের এই যে বাচ্চার এক্স্যাক্টলি তখন কি হয়েছিল বুঝতে অনেক সুবিধা হবে। সুতরাং এই যে ফেব্রাইল সিজার হোক, সেটা কমপ্লেক্স হোক কি আপনার সিম্পল হোক, সেটা নিয়ে এখনই অত আপনাকে ঘাবড়াতে হবে না। আপনি জিনিসটা ভালো করে জানুন, এবং যদি কখনো কোনো অসুবিধে হয় অবশ্যই আপনার লোকাল যে ডক্টর আছে, নিয়ারেস্ট যে ডক্টর আছে তার সঙ্গে কথা বলুন। এবং এ সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাদের নিচে যে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনাদের প্রশ্ন লিখে পাঠাতে পারেন। আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার।